কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে মগরাহাট ছিল আজ আমাদের গন্তব্যস্থল। যেই ভাবা সেই কাজ, আমাদের অফিস অর্থাৎ সেক্টর 5 থেকে বেরিয়ে পড়লাম মগরাহাটের উদ্দেশ্যে। কারণ আজ আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছিলাম রিয়াজ লস্করের বাড়িতে। কেমনভাবে সাজিয়েছে সে তার বাড়ি, চলুন আজ বরং সেটাই ঘুরে দেখানো যাক। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম রিয়াজ লস্করের বাড়িতে। এবং মগরাহাটে যখন আমরা প্রায় 8 মিনিট দূরত্বে ছিলাম, তখনই যখন ওর নামটা করা হয়েছে তখনই অনেকে দেখিয়ে দিয়েছে। তো এইটা রিয়াজের বাড়ি। অ্যান্ড হ্যালো, কেমন আছো বলো? খুব ভালো আছি এবং থ্যাংক ইউ, এত সুন্দর একটা না। থ্যাংক ইউ যে তোমরা এত দূর এসছো। প্লিজ আচ্ছা, পরিচয় করে দিই। আমার দাদা, এসো, মুস্তাক মুর্শেদ। তোমরা সবাই যারা ব্লগ দেখো তারা বুম্বা নামে চিনবে। আর এটা হচ্ছে আমার বৌদি। বলবো কি, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি। বৌদিকে কেন রিয়াজ বৌদি নাম ধরে ডাকে। অ্যাকচুয়ালি আমি সুসুকে নাম ধরে ডাকি, তার কারণ হচ্ছে আমার পুরো বোনের মতো, আমি ওকে বোনের মতো ট্রিট করি, সেই জন্য আর বৌদিটা আসে না। তো প্রচুর মানুষ তোমরা বলো যে প্লিজ বলো বৌদি কেন বলছো না, ভীষণ শুনতে খারাপ লাগে। তো কথাটা হচ্ছে যে আমরা আমাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে ওকে যদি আমি বৌদি বলি, হয়তো সারাই দেবে না, কাকে ডাকছে ভাইয়া, কাকে ডাকছে, বা আমিও সেই ফিলটা পাবো না যে বোনকে ডাকছি। সো আমি চাই না যে কারুর অন্য কাউকে খুশি করার জন্য নিজেদের কমফর্ট জোন থেকে বেরিয়ে ওকে বৌদি বলবো। তো এইভাবেই চলে আসছে আমাদের ফ্যামিলিটা। বেশ, দর্শকদের একটু বলে রাখি, আজ একদমই এই পুরো ভিডিওটা দেখার পর একদম কমেন্ট করে জানাবেন, বলবেন না যে অ্যাঙ্কারটা কোনো কিছু বললো না, অ্যাঙ্কারটা কিছু বললো না। কারণ কন্টেন্ট ক্রিয়েটারের পাশে দাঁড়িয়ে থাকলে যেটা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিজেই দায়িত্ব নিয়ে পুরোটা করে দিচ্ছে, যা রেগুলার করে থাকে। একদমই তাই। মানে প্রচুর মানুষ কি প্রশ্ন করতে পারে সেগুলো আমার মুখস্থ হয়ে গেছে কমেন্ট পড়ে পড়ে। আচ্ছা, তো ওদের দুজনের কি মুখস্থ, মানে কে বেশি কমেন্ট পড়ে, দাদা নাকি? আমরা দুজনেই কমেন্টে রিপ্লাই করি। আচ্ছা, ওকেও একটা ফোন দেওয়া হয়েছে যে তুই কমেন্টগুলো পড়ে রিপ্লাই করবি, দুজন মিলেই করি। আচ্ছা, দাদা কি একটু লাজুক, একটু কম কথা বলে, কিন্তু বউয়ের সঙ্গে ঝগড়া হওয়ার সময় তো হেভি মুখে বুলি পড়ে দেখেছি। তখন কোত্থেকে বুলি পড়তে ও অটোমেটিক্যালি বেরিয়ে যেত। আসলে একটা কি বলবো, এটা আমরা আসলে এখন ব্লগ শুরু করি, আগে থেকে কোনো স্ক্রিপ্ট বানিয়ে যেহেতু করি না, যেটা ফ্লোতে চলছে সেটাই চলতে থাকো, তো সেখান থেকে অটোমেটিক ন্যাচারালি বেরিয়ে আসে। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে শোন, এই ছোট ছোট জিনিস নিয়ে কেন কাঁদো তুমি? ছোট ছোট জিনিস না, ও ওর বন্ধুর সাথে সময় দিয়েছে, ওখানে খেলাধুলা করেছে, সবকিছু করে ঠিক আছে। আমি ওর বলেছি যে আজকে একটু চলো, সব লোকজন চলে গিয়েছে, তো একটু গিয়ে মায়েরা কিছু প্যান্ট ট্যান্ট কিনবো, ঘুরতে যাবো। তো ওর কিছু ওই জন্য কিনতে যাবো বলেছে, আমি তোমার সাথে সময় কারো, মানে কিন্তু ফুচকা টুচকা খাবো, একটু ওর সাথে ঘুরবো, তার জন্য সময় নেই। যখন ব্লগটা শুরু হয়েছিল নিজের বাড়ির, তখন তুমি এই দুজনকে দেখে নিয়েছিলে মন দিয়ে, মানে এই দুজন যে আমার কন্টেন্টের মূল উপজীব্য হতে পারে, একদম হতে পারে। মানে কি বলবো, মানে অনেকে হট করে একটা ব্লগ দেখে জাজ করে ফেলে যে এদের দুজনের মধ্যে হয়তো ঠিকঠাক নেই, বাট এরা একদম পুরো লায়লা মজনু, মানে অসম্ভব ভালোবাসে একে অপরকে। সেই কারণেই ঝগড়াটা। আর এতে ঝগড়াটা আমি না মানে মজা হিসাবে নিই, বিনোদন হিসাবেই নিই। মানে হুট করে আমি ঠিক আছে থাক চলুক, আমি তো জানি ঠিক 10 মিনিট পরেই তো এর পুরো উল্টে যাবে, গলায় মিলে এরকম করে না, এই চলে না। দেখে অভ্যস্ত হয়ে গেছি আমি। কে ভালো দর্শক, তোমাকে দেখেছি রেফারির ভূমিকাটা পালন করো, কিন্তু আমার মনে হয় সব থেকে মানে যে দর্শক হিসেবে মজাই নয়, সে এখন ঘুমোচ্ছে, মাহিরি। না, আমরা এটা একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখি, বা এই জিনিসটা খুব ঠিক করে, ওরা দুজনই করে, যে যদি যে সময় ঝগড়াটা হয় 2 মিনিটের ঝগড়া হলে কিন্তু ওরা সিরিয়াস থাকে, মিল পরে হয়ে যায়, কিন্তু ঝগড়াটা মায়েরার সামনে করে না। আচ্ছা, তো মায়েরা ওর দাদু দাদির কাছে থাকে, বা টেনে নিয়ে গিয়ে অন্য ঘরে গিয়ে হয়তো ও কাঁদছে বা মন খারাপ করে বসে আছে ওই ঘরে, হয়তো আমি বুঝে গেছি অনেকক্ষণ আগে থেকে যে দাদাকে বলতে হবে আগে থেকেই, রেগে আছে গিয়ে সামলা, এগুলো বলে দিতে হয় দাদাকে একটু, হয়তো মানে অত হুট করে গিয়ে মহলটা যাতে ফেস না করতে, আগে থেকে মেন্টালি প্রিপেয়ার নিয়ে গেল যে কি বাহানা বলবো, হ্যাঁ চলো যাই এবার। আচ্ছা, তো সুহানা আসার পর তো আমি দেখতে পাচ্ছি যে মানে বোনের প্রতি ভালোবাসা বেশি, দাদার প্রতি ভালোবাসা কম, কোনো অভিযোগ না? আমি দুজনকে একদম সমান ভালোবাসি। আর সুহানাকে আমি অ্যাকচুয়ালি বলতে কি আমাদের কোনো বোন ছিল না,
আর আমাদের না তোমার বাদ না না আমার কি কথা? না না বোন ছিল মানে আমাদের যেহেতু কোনো বোন নেই, আমি তো এইবার বোন মনে পাইনি। হচ্ছে family টা আমি তো বোন complete। পাইনি, রিয়াজ পেয়েছে, সেহেতু আমার থেকে ওর প্রতি একটু যখন ভাইয়া বিয়ে করো তুমিও সে যাই হোক হ্যাঁ একটা সম্বন্ধ আসার কিছু শুনছিলাম ব্লগেতে সম্বন্ধ এসে না না, প্রচুর মানুষ বলে, বাট ঠিক আছে এই মুহূর্তে আমি মেন্টালি প্রিপেয়ার্ড নই। সেহেতু আমার থেকে মানে সোনার প্রতি রিয়াজের টান একটু বেশি। এই দেখো তার কথাটা হচ্ছে ওই মানুষটা নিজের পরিবার ছেড়ে এখানে এসেছে, তো ওকে ফিল গুড করানো হচ্ছে আমাদের খুব মানে দায়িত্ব, বলতে গেলে ডিউটি, এটা আমাদের রেসপন্সিবিলিটি। সো ইনফ্যাক্ট তোমাদের ব্লগের নিচেই কমেন্টগুলো আসে যে তোমাদের ফ্যামিলি যেন এরকমই এরকমই থাকে। যে মানে তুমি একটু কিসে কি নজর না লাগে। হ্যাঁ মানে তুমি একটু আগে বলছিলে এটা নিয়ে বহুত অনেক কন্ট্রোভার্সি আছে যে কেন ওর নাম ধরে রাখি, কিন্তু আমাদের এত মিষ্টি একটা বন্ডিং, ভাই বোন বা বৌদি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে হয়তো তোমাদের পারিবারিক বন্ধনটা এত সুন্দর যে এটা একটা বন্ধুর মতন মনে হয় যে তিনজন একদমই তাই। বন্ধু গল্প করছে। এমনকি আমি বাবাকে ছোটবেলা থেকে যেরকম দেখে এসেছি, বাট একটা বয়স হওয়ার পরে বলে যে বাবা মারা বন্ধু হয়ে যায়, একদমই তাই। মানে বাবাকে সবকিছু শেয়ার করতে পারি, আরে কি করছে এরকম কেন করছে এরকমও বলতে পারি, মানে এই ধরনের সম্পর্কটা আমাদের মধ্যে হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পরিবারটা একদম ঠিকঠাক ব্যালেন্সে চলছে, আমরা ভীষণ খুশি। এবং একটা লিটল এঞ্জেল তো আছেই। একদমই তাই, ওকে ছাড়া ভাবাই যায় না আমাদের পুরো পরিবার। তো আজ সকালবেলা স্কুল যাওয়ার পথে কিছু কি নিয়ে এসেছে মোটামুটি তার দাবি দাও? একটা চিপসের প্যাকেট নিয়ে এসছে আর একটা জেলি নিয়ে এসছে আপাতত, এই পর্যন্ত আছে। কিছু তো একটা কিনে দিতেই হবে, সেটা তো বলে দেয়। কি বলে জানো স্কুল থেকে বেরোনোর সময় বলছে পাপা বা মা কিছু আমার একটা কিনে দিতেই হবে। একদিন আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, একটা ছিপ আর একটা মাছ মানে প্যাক করা আছে, ওটা আমাকে ও দেখতে পেয়েছে, কিন্তু আমি দেখতে পাইনি। আমি ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাচ্ছি, ও ঠিক দেখতে পেয়েছে দোকানে, ও চারিদিকে তাকিয়ে তাকিয়ে আসে যে কোন দিকে কি বিক্রি হচ্ছে, সেটাই ওর কিনতে হবে। তো সেটা আমি অনেক দিনে নিয়ে চলে গিয়েছি, ওটা ওকে কিনে দিতেই হবে। তা আবার ফিরে গিয়ে ওখান থেকে ওটা কিনে নিয়ে আবার তাকে বাড়ি নিয়ে আসছি। বাহ, বেশ দূরে চোখ যায়, দূরদৃষ্টি তৈরি হয়ে গেছে এখন থেকে। ওর মুডের উপর সব সময় করে না, খেয়াল খুশি। তুমি তো কয়েকদিন আগে দেখলাম বায়না করেছে বলে তুলে কোন রকমে দিয়ে চলে এলো কি। মায়েরা বাবা মায়েরাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছ, যা দেখছো সবটাই চাই। বা এটা তো বেশ সুন্দর করে দেখলাম তৈরি হচ্ছে, এখনো কিছু পোরশন বাকি। তো বাড়ির এই রং কি হবে, ডিজাইন কি হবে, এটা কে ডিসাইড করে? বা সবাই মিলেই হয়তো সবাই মিলেই ডিসাইড করে। যেমন হোয়াইট কালারটা রাখবো সেটা আমার ডিসিশন, আর হোয়াইটের উপরে আমি বলেছিলাম যে নেভি ব্লু দেবো, বাট দাদা বললো যে না এই কালারটা ব্ল্যাক কর, দেখতে ভালো লাগবে। তো আমরা সবার ওপিনিয়নকে গুরুত্ব দিই আর সবাই মিলে মিশে যেটা লাস্টে আসে। টি শার্টটা থেকে আমি ইন্সপিরেশন হয়েছিলাম যে এটার ও কম্বিনেশন। ওকে, কোথা থেকে রেফারেন্সটা নে। আচ্ছা এবার তো আমরা কি বাড়ির history প্লিজ, একটু প্রচুর বলবে কি? গরম হচ্ছে, আমরা হ্যাঁ, ভেতরে গিয়ে একটু চলো, বসে চলো, আড্ডা মারি, চলো। চলো। আচ্ছা এই ডিজাইনগুলো মানে এগুলো কি কার মস্তিষ্ক? এগুলো সব আমার, কি কালার হবে, কোথায় কোন জিনিস রাখবো, সেগুলো সব আমার মাথা থেকে বেরিয়েছে। এইখানে সম্ভবত তোমরা ঈদের দিন বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম এখানটায়। এখানে বেশ এটা রক সোফা মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার করে রেখেছে জায়গাটা। মানে খুব গিজিয়ে জিনিসপত্র বেশি রাখবো সেটা পছন্দ করি না আমি। আমার বেডরুমগুলো যদি তুমি দেখো খুবই কম জিনিস থাকে সেখানে, কারণ ছোটবেলা থেকে যেহেতু নিচের মধ্যবিত্ত বাঙালি পরিবারে কি হয়, প্রচুর জিনিস কেনে বাবা মারা, ঘরটা পুরো একদম গুদাম ঘর হয়ে থাকে একদম। প্লিজ, তো আমি সবসময় মাথায় থাকতো যে যখন আমি নিজের রুম বানাবো সেটাকে একটু ফাঁকা রাখবো, মানে কম জিনিসপত্র রাখবো। তো সেইভাবেই এইগুলো আমি বানিয়েছি আর কি। খুব বেশি জিনিসপত্র নেই, বাট নিজের পছন্দ মতো। কিন্তু যা গাছগাছালি চারপাশে, ঘুম থেকে উঠলেই তো ডুয়ার্স বা পাহাড়ের ফিল পাও। একদমই তাই। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি যেহেতু পাহাড় খুব পছন্দ করি, তো পাহাড়ের ভাইবটা নেওয়ার জন্য আমি একটা রুম বানিয়েছি। মানে যে রুমে যদি তুমি, আমার মনে হয় যখন আমি ঘুম থেকে উঠে চোখটা যখন খুলি, জাস্ট মনে হয় যে এটা সেই ডুয়ার্স বা পাহাড়ের কোনো কটেজ বা সেরকম একটা রুম। তো সেই রুমটা আমি বানিয়েছি, তো তোমরা একটু পরে দেখতেই পাবে। তো দাদা কিরকম পাহাড়ি সঙ্গী কত, মানে দাদাও কি এরকম পাহাড় ভালোবাসে? দাদা না দাদা এদিকে এসো। দাদা হচ্ছে কি মানে ঘুমটা আগে, ও ঘুরতে গেলে ভীষণ ঘুমায়, যেটার জন্য বাবা আর আমার সঙ্গে ভীষণ ঝগড়া হয়। ও ঘুরতে গেলে ঘুম লাগবে, সারা ট্রেনের মধ্যে ঘুমিয়ে যাবে। গিয়ে ধরো এবার মনে হলো যে আমরা মানে কোনো জায়গায় চেক ইন করলাম, লাগেজ ফাগেজ রেখে একটুখানি আশপাশটা ঘুরবো, তোরা যা আমি একটু ঘুমাই। এটা হচ্ছে ওরকম টাইপের পার্সন। ঘুম ছাড়া কোন দায়িত্বটা সব থেকে ভালো ঘুম বাঁধা পালন করে? না, ও
দায়িত্ব সব কিছুই পালন করে, বাট আমার মনে হয় যে ও আমার ভাই। মানে ছোটো ছোটো ভুল থেকেই যায়। লোক বলে যে ব্লগ দেখে অনেক মানুষ করে যে রিয়াজ তুমি ভীষণ জ্যাঠামি করো, ভীষণ বড়দের মতো আবভাব দেখাও। অ্যাকচুয়ালি ও আমার দাদা, আমার থেকে প্রায় 6 বছরের বড়, বাট ও এখনও আমাকে জিজ্ঞেস করে কোনো কাজ, ভাই এই দেখ এই জামাটা নেব, ভাই এই পারফিউমটা ভালো হবে, ভাই এই জিনিসটা কি ভালো হবে। এই জিনিসটা যে বিশ্বাস করে যে আমি যদি কোনো সমস্যায় পড়ি বা কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, যে ভাইকে বললে ভাই সেটা একটা সলিউশন আমাকে দেবে। তো এইভাবেই আমাদের সব কিছু প্রবলেম সলভ হয়, সব কিছু হলে সেগুলো মিটে যায়। তো এইভাবেই চলতে থাকে আমাদের। যে ও দায়িত্ব পালন করেন একদম সেটা নয়, বাট ও দায়িত্ব পালনের করে। হ্যাঁ, যদি ওর চলার পথে কোনো কিছু মনে হয় যে এই দায়িত্বটা পালন করতে পারছি না, আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে, সো আমার সাথে সেটা করে আমরা ভাগ করে নিলাম হয়তো ব্যাপারটা। এবার একটু দুই ভাইয়ের মধ্যে একটা ছোট্ট আমি গেম খেলবো, কয়েকটা ছোটখাটো প্রশ্ন করবো, কে জিনিসটা করেছে বেশি সে সেটা বলবে। ওকে। সব থেকে সেই বাবার কাছে বকা কে খেয়েছে ছোটবেলায়? আমি ভীষণ দুষ্টু ছিলাম, সাংঘাতিক। আচ্ছা, সবচেয়ে বেশি অঙ্কে কাঁচা কে ছিল? দুজনেই। না, আমি একবার আমি ক্লাস 7 বা 8-এ খুবই খারাপ রেজাল্ট করেছিলাম ক্লাসের মধ্যে। সবার মাঝখানে আমাকে খুব করা হয়েছিল। তো তারপর থেকে আমার 2টো করে টিচার দিয়েছিল মা। তারপর থেকে কেন জানি না পুরো অঙ্ক মুখস্থর মতো হয়ে যেত মাথার মধ্যে। তো আমি ক্লাস 8-এর পর থেকে অঙ্কের প্রতি সে ভয়টা চলে গেছিলো। আচ্ছা, দুজনের মধ্যে কে মানে মারামারিতে কে বেশি ওস্তাদ? কোনো ঝামেলা হলে কে বেশি পাকিয়ে যেতে পারবে? আমরা ঝামেলা কখনো করিনি। না, মারামারি ঝগড়াঝাটি এই দুটো অ্যাভয়েড করি আমরা। আচ্ছা, দুজনেই শান্তিপ্রিয়। আচ্ছা, কে বেশি না, আমাদের মধ্যে মারামারি হয়েছে, আমাদের ছোটবেলা চর মারামারি হয়েছে প্রচুর। ও আমাদের এখানে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছের উপরে উঠে বসে বসে পেয়ারা খেতো। আমি চাইতাম কি রে লাগবে, দেবো না, এরকম করে। মানে প্রচুর ঝগড়া দুজনের মধ্যে। জুতো ছুঁড়ে মেরেছিল, কপালে এখনো দাগ আছে। বাট সব কিছুর গন্ডগোল হতো, জিনিসপত্র নিয়ে একটা জিনিস আনলে দুজনের মধ্যে গন্ডগোল হতো, কে নেবে, এটা ছিল। আচ্ছা, কে বেশি টাকা জমাতে পারে আর কে বেশি খরচে? রিয়াজ জমায়, আমি প্রচুর খরচ করি। আমি খরচা করি না? ও প্রচুর খরচ করে। মানে আগে যে পরিমাণ ওর ইনকাম ছিল সে তুলনায় ও প্রচুর জমাতো, কিন্তু এখন ইনকামও বেশি, সে তুলনায় খরচও করে বেশি। রিয়াজ ঠিক আছে, তোমাদের জন্য তো খরচাটা হ্যাঁ, করি, খরচ করি। সবার জন্য করি, নিজের একার মানে এর লাক্সারির জন্য খরচা করছি এটা একদমই না। আমাদের জন্যই করে অবশ্যই। আচ্ছা, কে বেশি গোছানো, মানে জিনিসপত্র গুছিয়ে রাখা টিপটপ? বলো। সব থেকে আমাদের দুজনের থেকে সোয়ারা হ্যাঁ বেশি। অবশ্যই, এবার দুজনের মধ্যে যেহেতু হচ্ছে সেটা আমি একটু রাখার চেষ্টা করি। আচ্ছা বেশ, কে বেশি ওই জিনিসটা করতে পারে যে মানে ম্যানেজ দিতে পারে, যে এর সঙ্গে এই জিনিস ঝামেলা ওটা হয়েছে, ঠিক আছে কিচ্ছু হয়নি, ম্যানেজ দিয়ে দেওয়া হয় না বন্ধুদের মধ্যে বা মা বাবার মধ্যে, যে একটা না কেস খেতে চলেছে, ঠিক আছে আমি ম্যানেজ দিয়ে দেবো। ও রিয়াজ দুজনেই বলতে গেলে, দুজনেই। আচ্ছা আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, কে বেশি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন যদি না দেখে তাহলে রেগে যায়? সোয়ানা। মানে আমার ঠিক আছে, হুট করে ঢুকে দেখছি যে প্রচুর অগোছালো, মাথা হুট করে গরম হয়ে যায় না। এবার ধরো বাড়িতে কেউ আসবে, তখনও গোছানো হয়নি, তখন আমি একটু হুট করে হাইপার হয়ে যাই। তো বেশ ঠিক আছে, আমরা হাইপার থেকে বরং আমরা এই পার্টটায় যাই। আমরা বাড়ির ভীষণ গরম হচ্ছে এখানে, আমার কোনো ফ্যান ট্যান কিছু নেই। টিপিক্যাল টর্চারিং হয়ে উঠেছি ধীরে ধীরে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই কলসি এবং এই কালেকশন, এটা যদি নিজেই বলো যে আমি জানি না, আমার মাথা থেকে বেরিয়েছে এটা। আমার বললাম আমি যেরকম যে ন্যাচারাল জিনিস ভালো লাগে, এটা হচ্ছে নর্মাল পাটকাঠি, আর এটা হচ্ছে নর্মাল যেগুলোতে জল রাখার জন্য বাজারে বিক্রি হয়, একদম সিম্পল, সেখান থেকে কিনে এনে রং করা পেন্ট করা একদম। সুহানা বেচারা গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আচ্ছা, আমি ধীরে ধীরে এই ঘরটার দিকে এগোই। কলকাতা থেকে 1 ঘন্টা দূরে পাহাড়ের ফিল নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন রিয়াজ লস্করের ঘরেতে। তো ঘরটা তো মানে পার ডে কত করে রেন্ট রাখা যায় তাহলে? হ্যাঁ, যেটা বলতে বলতে ঢুকলাম আমরা ঘরটাতে, একদম পাহাড় ভালোবাসো সেই রকম ছোট একটা কোজি একটা রুম বানানো হয়েছে। পাহাড়ে যখনই যাই, মানে বেশিরভাগ সময় যে ধরনের কটেজগুলোতে থাকি সেগুলোতে দেখি খুবই নর্মাল জিনিসপত্র, চকচক ঝকঝকে নয়, বাট একটা নেচারের ফিল পাওয়া যায়।
সেই জন্য আমি পেছনের ওটা আমি পাইন কাঠ দিয়েই পুরো রুমটা ওয়ালটা বানিয়েছি। আর এগুলো পুরো কাঠ দিয়ে বানিয়েছি, সেগুন কাঠ দিয়ে। আর খুবই নর্মাল একটা কাঠের গুঁড়ি, আমার খুবই প্রিয় একটা ব্ল্যাক জিজি প্ল্যান্ট। এই শপিং গুলো তোমার পার্টনার কে থাকে, দাদা, সুহানা, শায়ক কে? না, এগুলো আমি নিজে থেকেই, এটা যখন আমি ফার্স্ট বাড়িতে এনেছিলাম কিনে এই কাঠের গুঁড়িটা, দাদা বলছে এটা পোড়ানোর জন্য এনেছিস, কিন্তু এখানে চুলো তো ব্যবহার করি না আমরা। বললাম যে এটা হয়ে যাওয়ার পরে এটা বুঝতে পারবি কি। তো আমি এই ধরনের অদ্ভুত জিনিসপত্র হুট করে চোখে পড়লে ভেবে নিই যে এটা এইভাবে ব্যবহার করতে পারবো বলে এটা এনেছিলাম। তো জিজি প্ল্যান্ট বা এই জিনিসগুলো, সেরামিকের জিনিসপত্রগুলো, আর এইগুলো আমি না মাঠ থেকে নিজে কালেক্ট করেছি, ঘাসের ফুলগুলো, আর ওখান থেকে আবার। তো খুবই সিম্পল, বিশেষ কিছু নাই। এই গাছটা শুনলাম খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের এয়ার প্ল্যান্ট, যেখানে তোমার কোনো জল লাগে না, জাস্ট একটু ওয়াটার স্প্রে করে দিলেই হয়ে যাবে। নিজে যখন ব্যস্ত থাকো এইগুলো দায়িত্বগুলো কে সামলায়? সুহানা মোস্টলি। হ্যাঁ, সুহানা গাছে জল দিতে বললে হয়তো প্রত্যেকদিন দিতে বললে 4 দিন পরে পরে দেয়, বাট দেয়। এবার একটু দুজনের কাছে আসি। এই যে তোমার প্রথম যে ধারণাটা হয়েছিল গাছের গুঁড়ি নিয়ে, আমরা তখন চুলো কেউ ব্যবহার করি না, আর আরেকজনের ব্যাপারে যে কমপ্লেনটাও বললো, দেখি বড় বউ মিলে কি বলে এগুলোকে নিয়ে। প্রথমে যখন নিয়ে এসেছিল এমন বাজে অবস্থায় ছিল যে আমি ভাবলাম এটা কি করবে। আমি ভাবলাম হয়তো ভালো গুঁড়ি কিনবে, কাঠের গুঁড়ি, সেটা হয়তো পলিশ করবে, কিন্তু বললো যে এটাই আমার এমন একটা মানে গুড়ি লাগতো যেখানে মাঝখানে এই পোকা খাওয়া জিনিসটা আমার লাগতো, যেটা ন্যাচারালি পোকা বানিয়েছে হোলটা। আচ্ছা, তো এইগুলো তো কলকাতা থেকে দেখে কেনা হয় বা যেখান থেকে নেওয়া হয়। হ্যাঁ, এবার আমি অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি জানি এই সমস্ত খারাপ জিনিসপত্র, পোকা খাওয়া কাঠগুলো নর্মাল ভালো জায়গায় পাবো না। তো সেরকম জায়গায় যেতে হবে যারা লোকগুলো এগুলোকে নিয়ে ফেলে দেয়, মানে জ্বালানি হিসাবে বিক্রি হয়, সেখান থেকেই পেয়ে যাবো। তো আমার মনে হয় যে খারাপ জায়গা থেকেও ভালো জিনিস খুঁজে খুঁজে নিজের মনের মতো জিনিস তৈরি করা যায়। পাকেই পদ্ম ফুল ফোটে। একদমই তাই। এবার শুনি দাদা কি বললে। হ্যাঁ, তো ফাইনালি মধ্যে প্রায় 100-র বেশি কাঠ পিঁপড়ে ছিল, ঠিক আছে, যারা 4-5টা কামড় আমিও খেয়েছি, অনেকেই কামড় দিয়েছে। এর থেকে গাছ পছন্দ করে, এবার গাছ ভালো লাগে, কিন্তু গাছের যখন জল দিতে বলে, হ্যাঁ হ্যাঁ দেবো 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 বলে আর মাথা থেকে বেরিয়েছে, আর জল দেওয়া হয় না। তারপর আবার বলছে দিয়েছো তো, জল দিয়েছো? পুকুরি খাবো, বাবারে পুকুরি খাওয়ার থেকে বলে হ্যাঁ দিয়েছি। ও তুমি তাহলে এই করে করে তুমি তাহলে এই করো। ওই জন্য তো আমি ব্লগেও বলি 6 মাসে 9 মাসে একবারই দেয়। সত্যি বলে তো, বলে দে কি ওই এখন বলছে সত্যি কথাটা, যে আমার সামনে বলে দেয় হ্যাঁ জল দিয়েছে, কিন্তু জল দেয় না। না এরকম করো না। তারপরে মানে কি যখনই সঙ্গে সঙ্গে দাও তো, কি সঙ্গে সঙ্গে দাও না, কিন্তু এক মাস পরে সঙ্গে সঙ্গে না, যখনই সঙ্গে সঙ্গে মনে পড়ে তখন এক বালতি জল নিয়ে অল্প অল্প করে সব গাছে দিয়ে দিই। সুহানার কাছে একটা প্রশ্নে আসি যে যখন ব্লগটা প্রথম শুরু করে এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকের জায়গা, তোমার নিজের একখানা আলাদা এন্টিটি তৈরি হয়ে গেছে, মানে সুহানার দর্শক আলাদা তৈরি হয়েছে, যেখানে ভাইয়ার ব্লগের মাধ্যমে নিজে কমেন্টগুলো দেখো, মানে সেই সময় তখন কি অনুভূতি হয়? তখন সত্যি কথা বলতে এইটা কোনোদিন আমি ভাবিনি যে আমার কোনো দর্শক হবে ভাইয়ার মাধ্যমে। যখনই আমি কমেন্টগুলো পড়ি প্রচণ্ড ভালো লাগে যে আমাকে কেউ ভালোবাসা দিচ্ছে, কেউ আমাকে পছন্দ করছে। আমি একটা সাধারণ মেয়ে, একটা হাউস ওয়াইফ, এছাড়া তো আমার কোনো আর পরিচয় নেই, কিন্তু এর বাইরে যে ভাই আমার একটা পরিচয় করে দিয়েছে বা সবাই আমাকে ভালোবাসছে, চিনছে, সেই জিনিসটা একটা আলাদা মানে কি বলবো অনুভূতি। সেই অনুভূতিটা প্রকাশ করা যায় না যে এত আমাকে ভালোবাসা দিচ্ছে। বউয়ের সারল্যই যখন বউয়ের পরিচয়, বরের কি অবস্থা হয়? কতখানি তোমার কতখানি গর্বের জায়গা? আমার সত্যি বলতে কি, আমি এখানে একটা কথা বলতে চাই। আমার দাদার ভীষণ একটা দুঃখ আছে মনে, মানে ভীষণ কষ্ট যে সমস্ত মানে বেশিরভাগ মানে মেয়েরা, প্রচুর মহিলারা আর কি আমাদের ব্লগ দেখে, তো হয় না যে সুহানার সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারে। তো সুহানার কথাতে সবাই হ্যাঁ, ও কিছু বললে আমি এখন বলে দিই ব্লগের মধ্যে, এই দেখো তুমি যে পয়েন্টটা বললে এবার কমেন্ট আসবে যে সুহানা ঠিক কথা বলেছে। আমি তো রীতিমতো ভিলেনই হয়ে গেছি। এ বলছে আমাকে ভিলেন সাজিয়ে দিলি ভাই। কিন্তু ছেলের দর্শক দেখো তোমরা আমাদের, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এটাই ঘটে আমাদের ফ্যামিলিতে, এটাই ঘটে। আমরা প্রথম অভিনয় ভি লাইন আর ভাইয়ের জীবনে ভিলেন। তো কোনো কিছু সাজিয়ে গুছিয়ে আমরা করি না যে একে আজকে হিরো বানাবো, ওকে আজকে ভিলেন বানাবো। যেটা ঘটে সেটা ঘটে, সেটাই তো আমাদের সামনে দেখাই। আর তোমরা হয়তো মনে করো যে কেন কাঁদাও সুহানাকে কেন কষ্ট দাও। আমি এইটা বলতে চাই যে আজকের এখানে তোমার সিটি সিনেমার দর্শকদেরকেও সুহানা বলুক যে তুমি কি এখানে এসে কষ্ট পাও।
তোমাকে কি একটু এরকম ফিল করো যে আমি শ্বশুর বাড়িতে আছি নিজের বাপের বাড়ির লোকজন ছেড়ে? সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই বলছি যে আমার বাড়ি দুটো, আমার বাড়ি না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, বাড়ি বাড়ি সম্ভবত নববর্ষের ব্লগেতেও বলেছে। হ্যাঁ আমার বাড়ি দুটো। তা আমি কোনোদিন ভাগও করি না যে এটা শ্বশুর বাড়ি এটা বাপের বাড়ি। আমি ওখানে যা ভালোবাসা পাই তার থেকে এখানে দ্বিগুণ ভালোবাসা পাই। এখানে এত যে কজন মানুষ আছে সবাই আমাকে মেয়ের মতো ভালোবাসে, ভাইয়া আমাকে বোনের মতো ভালোবাসে, কারণ বোন নেই, সাংঘাতিক বোনের মতো ভালোবাসে। আর কি বলবো, সব মিলে আমরা পুরো ফ্যামিলি। স্বামী কি ভালোবাসে? তুমি কি বলতে চাও? তুমি দেখি ব্লগেতেই প্রথমে একটুখানি রোমান্টিক হও, তোর সঙ্গে যেটা মিষ্টি কথা বলো তো দেখি। বেশিরভাগ সময় তো দেখি সবসময় যুদ্ধ চলছে। মানে দাদা কি বলো তো, মানে একটুখানি সবার সামনে ভালোবাসাটা ঠিক আসে না, খুবই প্রাইভেট। তাও দেখেছি সুহানা তাও প্রকাশ করে, সুহানা তাও ভালোবাসাটা একটু প্রকাশ করে। আমার কোনো ব্যাপার না, আমার বাড়ির লোক তো, ইয়া কি আমারই তো বর। হ্যাঁ আমারই বর, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার মেজাম্মা, এটা তো আলাদা কেউ তো মানুষ নয়, এটা আমার নিজের মানুষটা, নিজের মানুষের সামনে নিজের ফিলিংটা প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। তুই তো হ্যাঁ, কলকাতায় আমি কি বাড়ির কারোর সামনে বলি না যে তোমার আমি ভালোবাসি? হ্যাঁ বাড়ির সামনে রান্না করছি, আমার ডার্লিং। তাহলে বলে এটা বলে কি? হ্যাঁ বলে তাহলে আমার এটা darling। খুশির জিনিস তো না, না, এটা। ও এখন এরকম প্রকাশ করতে পারছে না, ওই জন্য আমি ক্যামেরায় বলছি, হয়তো, হ্যাঁ ক্যামেরার জন্য হয়তো ও আচ্ছা, বলতে যাচ্ছে যে এই মুহূর্তে করতে পারছে না, বাট এগুলো করে, তাই তো? হ্যাঁ, আমার আমার এখন কি বলতে আমার সামনে খুশি কোনোদিন হবো? করেনি, বললে ডাকবে আর ব্লক করে নেবো একটা। আচ্ছা এখন জিজ্ঞেস করেছে এখন কি বললে খুশি হবে তুমি? যা খুশি। যা খুশি, যেটুকু পাওয়া যায় ডামাডোলের বাজারে। কিছু তো মন্দার বাজারে কিছু তো হোক। আচ্ছা একটা গানের লাইন, কোনো ডায়লগ? সোনার জন্য আমি একটা ছোট গান গাইছি। এই সত্যানাশ হো গয়া, বাঁচা লে রে বাবা, বাঁচা লে। কনফিডেন্স ডাউন করতে নেই, ঠিক আছে চোখো। চলো। কথা দিলাম তোকে একলা না রাখার, হব ছায়াদের মতন সঙ্গী আমি তোর। হাততালি আমরা দিচ্ছি, তুমি একটা কিছু বলো। আমি নিজে অবাক হয়ে গেলাম, সো ইমপ্রেস। সিঙ্গার যে এরকম রুম সিঙ্গার ভাবা যাচ্ছে এই প্রথম হইলো। বেশ, তাহলে এই ঘরটা তো বেশ, আমরা যদি বসে থাকি তাহলে আমরা ঘুমিয়ে পড়তে পারি সময়, কারণ এতটা রিল্যাক্সে। আমরা এই দেওয়ালটা ঠিকমতো দেখলাম না। আমি শুনছিলাম যেখানে প্রত্যেকটা জিনিস তুমি নিজে, মানে একদমই সবকিছু ন্যাচারাল, তো এইগুলোর কালেকশন, তারপরে এই ব্যাপারটা জানো, এবং ওই দেওয়ালটা আমি একবার বলো তুমি ওদিকটা চলে গিয়ে যদি নিজে দেখিয়ে দাও যে। আচ্ছা, আমি যেটা আগে বলছিলাম যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা কাঠের দেওয়াল বানাবো, তো আমি খুবই জিনিসপত্রগুলোর সম্পর্কে জানতাম না যে কোথায় পাবো বা কি বৃত্তান্ত। তো প্রচুর বন্ধুদের থেকে আমি আইডিয়া নিই। তো আমার একটা বন্ধুর বাবা কাঠের কাজ করে, সেখান থেকে আমি খোঁজ খবর নিলাম যে পাইন কাঠ পাওয়া যায় কিনা, টিকগুলো কোথায় পাওয়া যায়, তো সেগুলো কিনে এগুলো বানানো হয়। আর এইগুলো হাতে আঁকা একটা পেন্টিং যে এঁকেছে তার নাম ওখানে দেওয়া রয়েছে। আর বিশেষ কিছু নেই, আর নতুন দেখানোর মতো এখানে এগুলো ড্রিপ টুট, যেগুলো অ্যাকোয়ারিয়ামেও ব্যবহার করা হয়, বাট আমার মনে হলো যে এখানে এটার সঙ্গে সাদা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা ভালো লাগছে। আচ্ছা এইগুলো, এই আইডিয়া বা এই মানে কোন কালারের সঙ্গে কোনটা যাবে, একটা তো বাইরেরটা শুনলাম তুমি। প্রচুর, আমি এখানে একটা কথা বলি, প্রচুর মানুষ কমেন্ট করে যে যখন ব্লগ করি দাদা হয়তো খুব একটা ভাইব্রেন্ট কালার পরলো, কালারফুল কিছু ড্রেস পরলো, রিয়া সবসময় সাদা মাটা। লোকজন বলে কি পাগল নাকি তুমি, মাথায় কোনো প্রবলেম আছে, এরকম কেন জামা কাপড় পরো? ভাই আমার এটাই ভাল লাগে, এই কালারটা হচ্ছে আমার নিজের কালার, মানে কমফর্ট ফিল করি, কালারফুল জিনিস আমার পছন্দ না। তো আমার ওই রুমটাও যদি তুমি দেখো দেখবে যে এরকমই হালকা কালার করা আছে। আচ্ছা না, আমার যে প্রশ্নটা ছিল সেটা হলো এত সুন্দর করে একটা নিজের বাড়ি সাজানো, এবং এই বাড়িটার অনেক বাড়ির কোনো ইতিহাস থাকে না যে এই বাড়িটা এটা ছিল, তারপরে আমরা এই জায়গাটা নিলাম, বা সেই জায়গা থেকে তোমাদের বাড়ির কি কোনো রকম হিস্ট্রি আছে? যে এটা আমাদের আমি এই বাড়িতে জন্মেছি, কিন্তু দাদা এই বাড়িতে জন্মায়নি। আমাদের একটা পুরনো বাড়ি আছে, সেটা অলরেডি ব্লগে দেখানো হয়েছে, সেটা বিশাল রাজবাড়ির মতো একটা বাড়ি। সেটা কিছুটা এগিয়ে গিয়ে, হ্যাঁ, তোমরা তো আসার পথে দেখেছো। হ্যাঁ। তো সেহেতু আমি খুব দুঃখিত যে সেই সময় যখন সমস্ত ফ্যামিলির লোকজনরা একসঙ্গে থাকতো, তারা যে মজাটা করতো, সেই মজাটা, সেই ফিলটা আমি পাইনি আমার লাইফে। গল্প শুনে ভীষণ হিংসা হয় ওর ওপরে আমার। তো ঠিক আছে, তারপরে এখন এই বাড়িতে আসি। প্রথমে 2টো কামরা করলো, সামনে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে তার আব্বা বানিয়েছিল 2টো কামরা। তো আব্বা স্কুল টিচার ছিলেন, এখন রিটায়ার। তারপরে এই যে জায়গাটা দেখছো, এখানে একটা পাঁচিল ছিল, মানে এখানে আমাদের বাড়িটা স্টপ, এখান থেকে শেষ ছিল, এটা এক্সট্রা পরে হয়েছে। তো পাঁচিলটা আমাদের আমফান ঝড়ে, ওই যে নিম গাছ ছিল একটা, নিম গাছের পড়ে যেতে যেতে পাঁচিলটাও ভেঙে পড়ে যায়। তো তারপরে আব্বা বলল যে একটা পাঁচিল তোলা হোক। তো পাঁচিল তুলতে তুলতে মনে হলো একটা সিঁড়ি করি, যেটা ঘুরে পেছন দিক থেকে যাবে। করতে 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 করতেই পুরো বারান্দা সমেত, করিডোর সমেত রুমটা বানানো হয়। তো
মানে পুরো ব্যাপারটাই ইন্টারলিঙ্ক দেখছিলাম, যে এখান দিয়ে গিয়ে দিক দিয়ে চলে আসা যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমার মায়ের বক্তব্য ছিল যে বাড়ির দুটো সিঁড়ি হওয়া উচিত, দুটো ছেলের জন্য দুটো সিঁড়ি, যেহেতু আমি ওপরের তলায় থাকি, দাদা নিচের তলায় থাকে। তো ধরো কোনো এক সময় ওরা বাড়িতে নেই, নিচের তলাটা ওরা হয়তো সুন্দর করে নিজের মতো চাবি দিয়ে চলে যেতে পারলো, মানে কোনো প্রবলেম নেই, চিন্তা নেই। বা আমার কোনো বন্ধুরা এলো, কাজের লোক এলো, এখানে মিটিং হচ্ছে, ধরো কিছু, ধরো এই সিঁড়ি দিয়ে উঠে চলে আসতে পারবো, যাতে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা নেই না হয়, সেই কথা ভেবেই আমার মা দুটো সিঁড়ি বানানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমাকে একটা জিনিস বলো তো, মাহিরুর বিশাল সুবিধা হয়ে গেছে, ও তো যেখানে সেখানে লুকোতে পারে, যার হাত থেকে ছিটকে থাকে তো কি করে, ও হয়তো কোনো সময় খাটের তলায় লুকিয়ে আছে, আমরা খুঁজছি, মাহিরা খুঁজি, বাট এদিকে তো ধারে পুকুর আছে, আমাদের খুবই ভয় লাগে, কারণ এই গেটটা সবসময় বন্ধ করে রাখা হয়, বাইরে ওই গেটটাও মানে হালকা ঠোকা মারলে খুলে যাবে, তো ভয় লাগে কোন দিক থেকেও বেরিয়ে যায়, খুঁজছি পাইও না কোনো জায়গায়, মাহিরা চুপ করে থাকবে, কোনো সাড়া পড়বে না, প্রচন্ড মানে বদমাস, তো হাসি পাবে না যে আমরা খুঁজছি, হয়তো ওই রুমের মধ্যেই লুকিয়ে আছে, এই রুমের মধ্যেই ঢুকে এসেছি আমি, মায়েরা কই খুঁজে পাচ্ছি না, চুপ করে থাকবে। অন্য বাচ্চারা হলে কি হেসে ফেলে, আওয়াজ করে ফেলে, বড়রাই করে ফেলে, চুপ করে থাকবে। মানে ওর এই দুষ্ট বুদ্ধির প্রমাণ একখানা তো ধরো আমি এটা পেলাম বাড়ি থেকে, আর এরকম কোন কোন জিনিসগুলো দেখে মোটামুটি এখন অবধি তোমরা তিনজনেই অবাক। দেখো, যখন মা বাবা নামাজ পড়ে, তো নামাজে যখন সেজদা যেতে হয় নিচু হয়ে, ও গিয়ে পিছন থেকে এরকম ঘাড় উঁচু করে থাকলো, কারণ ও জানে যে এরপরে হচ্ছে দাদিমা বা দাদু উঠে দাঁড়াবে, তো ঝুলবো সেখানে আমি। ঘাড়ে উঠে বসে থাকবে এরকম চুলটা ধরে, দাদিমা বেশিরভাগ দাদিমারই করে, দাদিমা হয়তো সেজাদি মানে ছেড়ে গেল, তখন ঘাড়ে উঠে এরকম করে ধরে বসে থাকবে, এবার দাদিমা তো উঠতে পারছে না, কি করবে, ওরকম অবস্থা বসে থাকবে, আর নামাজ ভেঙে বলতেও পারবে না যে বাবু নিয়ে যা, পুরো নামাজটা এরকম ঝুলবে, বলতে কিছু পাচ্ছে না, কি করবে, ও ধরে এরকম করে ধরে আবার উঠছে, আবার যখন সেজে যাচ্ছে তখন আবার ওরকম ভাবেই নিয়ে যেতে হচ্ছে। বাহ, ওটা সুন্দর নিজের মতন রাইট ভেবে নাই, ওটা একটা সুন্দর নাগরদোলনা নিজের মতন পেয়ে গেছে। বেশ, আমরা বরং এই পিসফুল দোলনাটা থেকে এবার বেরোই, না হলে আমাদের কলকাতাতে আমরা ঘুমিয়েই পড়বো। ওয়েল, এখানে যে রুমটা তোমরা দেখলে সেটা হচ্ছে নতুন করে বানানো, আমফানের পরে যেহেতু ভেঙে গেছিলো, যেটা বললাম তোমাদেরকে। আগে যে রুমটাতে আমি থাকতাম, মানে এখনো সেটা আমার প্রেজেন্ট বেডরুম, সেটা হচ্ছে এটা। এখানে বিশেষ কিছু নেই, আমি যেরকম বললাম যে আমি চাই না যে আমার রুমের মধ্যে প্রচুর জিনিসপত্র থাকুক, সেরকমভাবে রুমের মধ্যে বিশেষ কোনো জিনিসপত্র নেই, জাস্ট বেডরুম মানে একটাই বেড থাকবে আর একটা ওয়ার্ড্রব, যেটা হাতের কাছে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো ওর মধ্যে রাখা হয়। এবং আবার এখানেও নেচারের ছোঁয়া, এটা আমি নিজেই একটা বন্ধুর কোত্থেকে কাটবো একটা বন্ধুর সঙ্গে আমি তাদের বাগানে গেছি, তাদের গাছ থেকেই আমি কেটে নিয়ে এসেছি এটা। তোমাকে একটা জিনিস বলো তো, এই মানে যেহেতু আমার কোনো আইডিয়া নেই, আবার এটা নিয়ে আমি ট্রোল হয়ে যেতে পারি, এইগুলোকে ফ্রেশ কি রাখা যায়, নাকি এটা আবার তোমাকে ইয়ে করতে হবে, মানে আবার একখানে নিতে হবে? না, এটা তো শুকিয়ে গেলে কোনো, আমরা তো হাত পাকা ইউজ করি না ছোটবেলা থেকে, তাল পাতা দিয়ে বানানো হাত পাকা, সে কত বছর থাকে, যতক্ষণ পোকা নষ্ট করছে, তো এটা আমার মিনিমাম অনেক বছর চলে যাবে। আচ্ছা, তার মানে এটা এইভাবেই সাজানো থাকে। বেশ, এই আঁকাগুলো হিস্ট্রি, এই আঁকাগুলো খুবই, মানে তখন ছোট ছিলাম, তখন অনলাইন থেকে কিনেছিলাম, 3টে লাগিয়েছিলাম, 2টো আঠা খুলে পড়ে গেছে। বাহ, তো ছোটবেলা এইভাবেই থাকুক। এবার বরং আমরা এই দিকটায় চলে আসি। হ্যাঁ, এই ঘরটাতে যেটা দেখতে ড্রিম ক্যাচার লাগানো আছে, এটা কোথা থেকে? ড্রিম ক্যাচার এটা আমাকে একজন গিফট করেছিল, বাট একটা ছিঁড়ে গেছে, তো এটা আমি এখানে রেখে দিয়েছি। আমি জানি না কতখানি ড্রিম ক্যাচ করে, বাট দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এখানে এই সূর্যের আলোটা যে পড়ে পড়ন্ত বিকেলে, আমার তো দারুণ লাগে। আমি পর্দা সবসময় খুলে দিই, এখান থেকে যখন পুকুরের ওই যখন জলের ওপরে পড়ে, এই উপরটাতে পুরো ওটাকে রিফ্লেক্ট করে আসে। এই মুহূর্তে আসছে না, কারণ সূর্যটা নিচে নেমে গেছে, উপরে থাকলে তখন জলের এটা পুরো এই জায়গাটা আমার দারুণ দেখতে লাগে। আচ্ছা, এই ঘরটাতেও কি অনেকগুলো ব্লগ হয়েছে? মানে এই ঘরটার কথা মনে পড়ছে না, নিচটায় যেমন অ্যাকোরিয়াম আছে, এগুলো আমাদের কাছে মনে হয়। এটা হচ্ছে টিকটকের সময়ের ঘর, মানে রিয়ান মানে বলতে চাইছে যে যখন টিকটক ছিল, সেই টিকটকে প্রচুর ভিডিও এখানে তোমরা দেখতে পাবে, কারণ ব্লগ তো নিচে এরা সব সময় থাকে, তো আমি নিচেই থাকি বেশিরভাগ সময়, শুধু আমি সবার জন্য উপরে চলে আসি। আচ্ছা, তো এই জায়গাটা কি মোটামুটি এটা কি, মানে এখন আপাতত রিয়াজের ঘর কোনটা? এটাই, এখানে আমি ঘুমাই এই রুমটাতে। আচ্ছা, আর ওই রুমটা বানানো হয়েছে, বা টুকটুক করে আস্তে আস্তে শিফট করে ওই রুমটাতে চলে যাব। আচ্ছা, মাহিরু কোন রুমটায় গেলে বেশি হাত পা ছড়িয়ে নিজের মতো? মায়েরা উপরে আসতে চায়, মায়েরা ভীষণ উপরে থাকতে চায়, বাট আমি আবার নিচে নিয়ে চলে যাই, কারণ আমি নিচে থাকতে বেশি পছন্দ করি। বা ও চায় যে চলো ছোটো বাবা আমরা উপরে গিয়ে খেলা করি।
বাহ, অসাধারণ। এরকমভাবেই চলতে থাকুক জীবন। কিন্তু মিনওয়াইল আমাদের যেটা করতে হবে সেটা হলো ওরা কিছু লাঞ্চ আমাদের জন্য বানিয়েছে, সেগুলো আমাদের আবার রুমে প্লিজ, ভীষণ খিদে পাচ্ছে। আমি সত্যি কথা বলতে আমিও খেতে পাচ্ছি না, তোমাদের জন্য ওয়েট করে আছে, আর তোমাদের সঙ্গেই বসে খাবো আমি। চলো। অলরেডি 3টে বেজে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। তোমরা প্লিজ বসো, খেয়ে নাও, আর দেরি করো না, পরে যা ভিডিও বানাবে। এটা বাড়িতে বানিয়েছে, আজকে আমার দাদা বানিয়েছে, ঠিক আছে? দাদা হচ্ছে আমার বাড়ির শেফ, আমাদের বাড়ির সব থেকে বেস্ট বিরিয়ানি বানায় হচ্ছে আমার দাদা। অসাধারণ বিরিয়ানি বানায়, কোনো কথা হবে না, চুমেশ্বরী খাবার। সো গরম গরম থাকতে তোমরা প্লিজ খেয়ে নাও, এসো। সুহানা কি বলবে? সুহানা আজকে হেল্পার। আচ্ছা, এটা নিয়ে অলরেডি দুজন আজকে ঝগড়া করেছে। আমি হেল্প করি, আমাকে তুমি শেফ বলবে না, শুধু নিজে বিরিয়ানিটা বানাও বলে পুরো নামটা তুমি ক্রেডিটটা একাই নেবে। এটা নিয়ে দুজনের মধ্যে অলরেডি সকাল থেকে না, শুধু বিরিয়ানিটা বানা, আমি সমস্ত কিছু কেটে দিই, সমস্ত কিছু ভাজাভুজি করে দিই, শেফেরই নাম হয়ে যায়। আমি কিন্তু বিরিয়ানি রান্না করাটা সোনার কাছ থেকে শিখেছি। না, আমি সব করতে পারবো, কিন্তু আমি মশলাটা যখন পাটে পাটে দিতে হয় না, তখন সেটা আমার ঘাবড়ে যায়, আমি দিতে পারি না, ভয় লাগে যদি বেশি হয়ে যায় বা যদি কম হয়ে যায়, ওই জন্য আমি ওটা রিস্ক আমি আর নিই না। যাই হোক, প্রচুর কথা হলো, খাওয়ার টেবিলে বসে বেশি কথা বলতে নেই, হ্যাঁ, ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিতে হয়। চলো তোমরা প্লিজ বসো। আমি অলরেডি যখন বানাচ্ছিল আমি অলরেডি 1 চামচ খেয়ে দেখে নিয়েছি, কোনো কথা হবে না। লাভ ইউ। থ্যাংক ইউ। আমাকেও বলো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি না থাকলে হতোই না এরা। এটা সিদ্ধটা খুব ভালো করেছে, ওই জন্য টেস্টটা ভালো এসেছে। আচ্ছা, এখানে আমি কিছু কোয়েশ্চেন করতে চাই, মানে আমিও তো একটা কন্টেন্ট ক্রিয়েটর। কেমন লাগলো বিরিয়ানি? দারুণ দারুণ। মানে দোকানের বিরিয়ানি আমরা বলি যে খুব ভালো হলে দোকানের বিরিয়ানি, আমি বললো মানে বাড়ির বিরিয়ানি হাড় বানাতে পারে। থ্যাঙ্কস টু দাদা আর সুহানা অবশ্যই। চলো তোমাদেরকে এবার আমি মাইর সঙ্গে দেখা করাই। এটা হচ্ছে মাইরার রুম। এই যে ঘুম থেকে উঠে গেছে আমাদের মাইরু। হ্যালো মাহিরু, তোমার সাথে আমার ফোনে কথা হয়েছিল, তোমার মনে পড়ছে? আমি একটা আন্টি। হ্যালো। কোন হাতটা দিয়ে? কোন হাতটা দিয়ে? মঞ্চু। মা বাবা ছোট বাবার সঙ্গে কিন্তু অনেক গল্প হয়ে যাবে। তুই বল, আজকে সকালে স্কুল থেকে পড়াশোনা হলো? কি কি পড়লি? পড়াশোনা, শুধু পড়াশোনা বলেছো। আর আজকে স্কুল থেকে কিছু একটা কি নেওয়া হয়েছে? আজকে এক্সাম ছিল, প্রথম এক্সাম ওর লাইফের। কেমন হয়েছে এক্সাম? ভালো হয়েছে। ভালো হয়েছে। বন্ধু হয়েছে স্কুলে? বন্ধু হয়েছে? বন্ধুদের নাম কি? ফ্রেন্ড। বাহ, এইরকম। আম্মু কটা বন্ধু হয়েছে? কটা বন্ধু? দুটো বন্ধু হয়েছে। আচ্ছা, এখন কি হবে? খেলা হবে? বিকেলবেলা তো হয়ে গেছে। এই দেখো, তোমরা দেখো, সারাক্ষণ ও আঁকে, সব সময় ওর হাতে রং থাকবেই, সারাক্ষণ ও তুলি বা স্কেচ কিছু আর খাতা একটা ওর লাগবে। আচ্ছা, মাইরুর ফেভারিট খেলনাগুলো কোথায়? এই একটু দেখাবি আমাকে? দেখা। ছক করে নামতে হবে। তোর আমাকে ভয় লাগছে না তো শাহরুখ আঙ্কেলের মতো? কোথায় আছে তোমার? তুমি কোন খেলনাটা নিয়ে খেলতে ভালোবাসো সব থেকে বেশি? গিটারটা কই? গিটার কই? এটা তোর। ওটা নিয়ে কথা বলতে পারবে তুমি? এটা নিয়ে কথা বলতে পারবে? আচ্ছা, এটা নিয়ে বলবে না। মাইক। মাইকের কথা বলবে। আমাকে খেলনা দেখাবি না? চল দেখা, চল নিয়ে চল আমাকে। কোথায় রেখেছে গিটার? এই তো, এটা হচ্ছে মাইরার। মাইরু, একটু চালিয়ে দেখিও তো, মা এটা কি করে চালাতে হয়। স্টার্ট দেখ। ওরে বাবা, ধুমথ্রি এখানেই হচ্ছে। এই মাইরু, তুই নাকি এইটা করে কোথায় বাজারে চলে গেছিলিস চকলেট কিনতে না চিপস কিনতে? বোম কিনতে গেছিল। বোম কিনতে গেছিল? চটপটি বোম, যেগুলো মারলে ফাটে না। চল আমরা ওই ঘরটায় চলে যাই। চল। তুই কি খেতে সব থেকে ভালোবাসিস?
এত বড় মানুষ না, চিপস আর চকলেট বলে দিল। চিপস আর চকলেট খেতে ভালোবাসে ও। কোনটা খেতে তোমার পছন্দ নয়? চিপস খেতে পছন্দ নয়? চিপস খেলে কি হয়? দাঁতে যন্ত্রণা করে, কিন্তু তাও তো তোমাকে চিপস খেতে লোকজন দেখে ব্লগে। কি বলবে এবার? আইসক্রিম খাবে না তো? নো, আইসক্রিম খাওয়াটা একদম ছেড়ে দিয়েছে, আগের থেকে অনেক আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছে। আজ আমি বরং এখান থেকে চিপস নিয়ে যাবো 4টে, কাউকে দেবো না, আমি 4টে চিপস এইবারে বড় হয়েছে। তাহলে কোনটা নিয়ে যাবো বল? চিপস নেবো না তাহলে কি নেবো আমি? তুমি একটা কিছু তো গিফট দিতে হবে আন্টিকে। কি গিফট দেবে? কি একটা একটা চিপস কিনে দেবে আমাকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমি একটা ভাবছি আজকে আইসক্রিমও খেতে খেতে যাবো রাতে। ওরে বাবা গো, তো বিশাল। আচ্ছা তুই নাকি ঘুরতে যাবি শুনলাম, একটা দূরবীন কিনতে হবে। দূরবীনটা কি করে বলো তো? দূরবীনটা চোখ দিয়ে দেখে মা? দেখলে কি হবে? দেখলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। বেশ, আপাতত এতখানি ক্যামেরা ট্যামেরা দেখতে হয়তো ঘুম থেকে উঠে হঠাৎ করে একটুখানি চমকে গেছে। ঠিক আছে, আমরা তাহলে ওইখানটায় বসে গল্প করি, তুই আসবি তো তারপরে? তুমি যে এত কথা বলছো, তুমি যখন যাবে কিন্তু মুশকিলে পড়বে, তোমাকে যেতে দেবে না কিন্তু। তুই আমার সঙ্গে যাবি কলকাতা? তো ফাইনালি এখানে এসে পৌঁছেছি, যেটা একটা ক্যাফে বলা যেতে পারে তোমাদের। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ক্যাফে ভাই ভীষণ ভালো লাগে, তাই আমি এটা হঠাৎ করে মাথায় এলো যে জায়গাটা পড়েছিল সিঁড়ির তলায় কি বানাবো, আমি একটা নিজেদের জন্য একটা ক্যাফে বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে সুহান এবং দাদা মোটামুটি কি নিজের মতন সময় কাটাও? যে যখন মানে ধরো এরকম একটা মানে বৃষ্টির ওয়েদার বা ঠান্ডার ওয়েদার, একটা রিল্যাক্স জোন যখন না না, এটা কয়েকদিন হচ্ছে এটা সবে বানানো হয়েছে। আচ্ছা, কিন্তু তাহলে কি বলবে ভাইয়ার এই ক্রিয়েশনটা নিয়ে? সুন্দর লাগছে ভাইয়ার উপরে, তো কোনো সন্দেহ নেই, কারণ ভাইয়া যেমন হ্যাঁ কোনো কথা হবে। আচ্ছা বেশ, এবার একটুখানি রিয়াজ তোমার কাছে আসি, তোমার কাছে কিছু প্রশ্ন নিয়ে। সেটা হলো গিয়ে তোমার এবং শায়কের একসঙ্গে একটা চ্যানেল ছিল, সেখান থেকে অভিনয় কি করে আসা? সত্যি কথা বলতে আমি তো যেরকম নর্মাল পড়াশোনা করছিলাম, ডিএলএড করছিলাম, একটা স্কুল টিচার হব সেইভাবেই বাচ্চাদের পড়াতাম, পুরো লাইফটা অন্যরকম ছিল। বাট হঠাৎ করে টিকটক আসে, তারপর ইনস্টাগ্রাম আসে, যেখান থেকে প্রচুর মানুষের ভালোবাসা পাই। তো সেই একটা ফ্লোতে এগোতে থাকা হয়। তারপর বিভিন্ন টিভি চ্যানেল থেকে ফোন আসে, মানে অডিশন দেওয়ার জন্য। সাইকর থেকে প্রচুর মানুষ নাম্বার নিয়ে আমাকে ডাইরেক্ট ফোন করেছে। তো এইভাবেই আমার মানে শুরু, মানে মাথায় এসছে যে হ্যাঁ একটা মানে অভিনয় করা যায়, বা অভিনয়ের প্রতি আস্তে আস্তে আমার ভীষণ ভালোবাসা জন্মেছে। এই কাজটাকে আমি ভীষণ ভালোবাসি। একসময় যেরকম টিচিং প্রফেশনকে ভালোবাসতাম, এখন এটাই আমার কাজ, এটাকে আমি মজা নিয়ে করি, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু একটা জিনিস, এখন আমি এই মুহূর্তে কাজ করছি না, আমার ডিসেম্বরে শেষ হয়ে গেছে। সো আমি চুপচাপ বসে থাকতে পারি না, আমার কোনো একটা কাজ দাও, যে কোনো কাজ দাও, আমি সেই কাজটার মধ্যে, যেমন এখন আমি মানে দিনে 2-3টে করে আমি ফেসবুকে ব্লগ বানাচ্ছি। তো ব্লগটা এই মুহূর্তে আমি ওটাকেই মেন কাজ বলে মনে করছি, আর সেটাই আমি মন দিয়ে করছি। তো আমি যে কোনো একটা কাজের মধ্যে থাকা মানে আমার কি মাথাটা ঠিক থাকবে। আচ্ছা, যেহেতু বাবা মা শুনছিলাম সবাই একাডেমিক প্রফেশনের সঙ্গে জড়িত, সেখান থেকে দাঁড়িয়ে অভিনয় মানে বাড়ির লোকজনের রিয়াকশন কি ছিল, পাড়ার লোকজনের রিয়াকশন কি ছিল? না, পাড়ার লোকজন বা অন্য কারোর পাড়ার লোকজনের কথা তো আমি বলতে পারবো না, আমি জানি না। বাট আমার আত্মীয় স্বজন, আমার দাদা, সুহানা, এরা সবাই বলেছে, মানে যখন এই অফারটা আসে যে আমাকে পছন্দ করেছে ওরা বা কাস্ট করছে, তো আমি যতটা না খুশি বা কনফিউশনের মধ্যে ছিলাম যে আমি কি করতে চলেছি, আমি কি এটা করছি আদৌ, এরা সবাই ভীষণ খুশি হয়েছে। আমার সমস্ত আত্মীয় স্বজনরা শুরু করে বাবা টাবা সবাই। মা একটু বক্তব্য যে তোকে দূরে চলে যেতে হবে আমাদের থেকে, তোকে কলকাতায় থাকতে হবে, মার একটা নিয়ে এই জিনিসটা নিয়ে সমস্যা ছিল। আর সেটা আস্তে আস্তে মা আমি আসছি মা যাচ্ছি সেটা করতে করতে সেটা ঠিক হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। তো এখন গাঁটছড়া চলাকালীন কি তখন তো কলকাতাতেই থাকতে হচ্ছিল, তখন মোটামুটি বাড়িতে আসা যাওয়াটা কিভাবে করতে? আমি আমাদের খুব ব্লেসড যে আমাদের ডিরেক্টর ছিলেন, সৌমেনদা প্রথমে ছিল, তারপরে কিরণদা এসছে, মানে 2-3বার এরকম চেঞ্জ হয়েছে। তো আমাদের না স্যাটারডে শুটিং হয়ে যাওয়ার পরে ছুটি দিত সানডেটা। তো আমি স্যাটারডে শ্যুট করে বাড়ি চলে আসতাম, সানডেটা মজা করতাম এখানে, আবার মানডে এখান থেকে সকালবেলা চলে যেতাম।
তো এই হেভি জার্নিটা এবং এই সমস্ত কিছুর পরে আজকের ভীষণ কষ্ট হতো, এটা আমি বলবো যে ভীষণ কষ্ট হতো যে 2 ঘন্টা এরকম 4 ঘন্টা সকালবেলা যদি আমার 7টায় কল টাইম থাকে, তো 7টায় কল টাইম মানে 2 ঘন্টা আগে বেরোতে হবে। আমি নিজে ড্রাইভ করি, আমার 2 ঘন্টা আগে ঘুম মানে এখান থেকে বেরোতে হবে, আর এখান থেকে বেরোনোর মানে ঘুম থেকে উঠে আরো 1 ঘন্টা আমার হাতে রাখতে হবে। মানে 7টায় কল টাইম থাকলে আমাকে ঘুম থেকে উঠতে হতো 4টে ঘুম থেকে উঠতে হতো, 5টার মধ্যে আমি এখানে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে 2 ঘন্টাতে সময় নিয়ে আমি বেরোতাম। তো একটু কষ্ট হতো, বাট সারা সপ্তাহে এদেরকে না দেখে সপ্তাহে একদিন এদেরকে দেখতে পাচ্ছি, তো সেই যে চাহিদাটা দেখার, ফ্যামিলির সঙ্গে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করবো, এই ইচ্ছাটা এত মানে থাকতো, আমার কষ্টটা মনে করতাম, মানে মনে ফিল করতে পারতাম না, আমি চলে আসতাম এখানে। সুহান এবং দাদার কাছে আসি, তোমাদের ফ্যামিলিটার মধ্যে তো একটা খুব মিষ্টি বাঁধন আছে, সেখান থেকে দাঁড়িয়ে এই যে কলকাতায় চলে আসে এবং সপ্তাহে একদিন দেখা, সেই সময়টা ভিডিও কল এবং ডেফিনেটলি মিস করতে তোমরা, মানে তখন কিভাবে সময়টা কাটতো ওকে ছাড়া, দুজনেই বলুন। প্রথম যখন ভাইয়া যায় মানে আর মজা লাগতো যে একটা জায়গায় ভাইয়া যাচ্ছে, একটা ভালো একটা কাজ করছে, আমার খুব ভালো। যখন প্রথম দিন যখন ভাইয়া চলে যাচ্ছে মানে একটা কেমন একটা কষ্ট হচ্ছে, আর যেন মনে হচ্ছে একটা বাবার বাড়ি থেকে একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় যে আমার একটা কষ্ট হয়, সেরকম একটা কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে কি একটা অনেক দূরে চলে যাচ্ছে। আরে একসাথে সবাই ছিলাম, তখন একটা মজা করতাম, একটা আনন্দ লাগতো। যখন চলে যাচ্ছে তখন একটা কেমন একটা কষ্ট হচ্ছে, তারপর ধীরে 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 মানে এক ঠিকঠাক হয়ে গেছে, কোনো একটা সমস্যা হয় মানে ওটা আর নেই। এখন আপাতত বাড়িতে আছে, এখন সবার সাথে মিশে এখন যেরকম আগে ছিলাম সেরকম এখন হয়ে গেছি। আবার যখন চলে যাবে সেরকম আবার ফিলটা সেরকমই হবে না, এবার একটু কম হবে, কারণ সেই জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে, একবার অভ্যস্ত হয়ে গেছে। দাদা অ্যাকচুয়ালি বলতে কি আমি আর রিয়ার ছোটো থেকে একসাথেই মানুষ হয়েছে, আর বন্ধুর মতোই, আর একসাথে একই বেড শেয়ার করতাম দুজনেই। আমার বিয়ের পরে মানে ও তারপরে উপরে চলে গিয়েছে, উপরে রুমে, মানে ও চলে যাওয়ার পরে একসাথে লকডাউনে তো আমরা প্রচুর মজা করেছিলাম। হ্যাঁ, লকডাউনটা পুরো ফ্যামিলি যেহেতু একটা ঘরের মধ্যে বন্ধ ছিল, আমরা যে প্রচুর নতুন নতুন রান্না শিখেছি, প্রচুর নতুন নতুন, ও একদিন নতুন কিছু করে খাওয়াচ্ছে আমাদেরকে, আমি একদিন কিছু নতুন বানিয়ে খাওয়াচ্ছি, মানে ওই টাইমটা মানে আমরা একটু বাইরের এত এরকম ক্রাইসিসের সময় এত খারাপ জিনিস, বাট আমরা রুমের মধ্যে বসে কিন্তু ভীষণ মজা করেছি। আমাদের মনে হয় যে আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ওই সময়টা আরো ভালো করে চিনেছি। এই ক্যারিয়ারটা তো শুরু হলো, কিন্তু এই লেটস স্টার্টের আইডিয়াটা কে ভেবে হয়েছিল এবং শায়কের সঙ্গে? হ্যাঁ, এটা খুব ইনস্ট্যান্ট আমাদের মধ্যে হয়েছে। আমরা দুজন একদিন গল্প করছিলাম, ওর সঙ্গে বন্ধুত্বটা কিভাবে? বন্ধুত্বটা হয়েছিল হচ্ছে ও মেবি আমাকে ফার্স্ট একটা টেক্সট করেছিল যেটা আমি দেখিনি, সেটা নিয়ে আমাদের মধ্যে বাবা তুই বিশাল ভাও এরকম অনেক কথা বলেছিল, মানে বন্ধুত্ব হওয়ার আগে আর কি। মানে ও একটা কোনো কাজ বা কোনো অ্যাড বা কিছুর জন্য আমাকে পিন করেছিল, মানে ইনস্টাগ্রামে, তখন আমি ইনস্টাগ্রাম খুব একটা চালাতাম না। আমাদের ফার্স্ট কথা হয় জোশ বা কোনো কিছুর একটা গ্রুপ এরকম ক্রিয়েট করা হয়েছিল, যেটা তখন মানে টিকটক যারা করতো সেখান থেকে ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে একটা গ্রুপ করা হয়েছিল, সেখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয়, সেখান থেকে বন্ধুত্বটা শুরু হয়। বাট তখন আমাকে বলেছিল তোকে ভাই আমি একটা পাঠিয়েছিলাম দেখ, বলে ওর নাম সার্চ করে ইনস্টাগ্রামে গিয়ে দেখলাম হ্যাঁ অনেকদিন আগে একটা বলেছিল যে কোনো একটা অ্যাড বা কোনো একটা ছোটো কাজের জন্য। তো সেখান থেকে বন্ধুত্ব হয়, ভালোই বন্ধু হলো। আমার এখানে গাছ কিনতে আসে, আমি যেখান থেকে গাছ কিনি খুব কম দামে, ওরও শোয়ার জায়গাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন তো শুনলাম শায়কের এটা শোয়ার জায়গা হয়ে গেছে, ঘুমোতে আসে এখানে এসে ঘুমিয়ে পড়ে ও, মানে এই কলকাতার শো সারাবা থেকে যখন এখানে আসে মায়ের সঙ্গে খেললো ঘুমিয়ে পড়লো, ব্যাস। ও এখানে আসে, কিন্তু আমি বাড়িতে বন্ধুদের সঙ্গে বাইরে চলে যাই। বললাম যে ভাই চল, এবারে যেটা দুবার এলো পর একদিনও বাইরে যায়নি, বললাম চল ভাই বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, তুই চল চিল করি একটুখানি, চাটা খাই, কফি টফি খাই, না তুই ঘুরে আমি এখানে থাকি। ও ঘরের মধ্যে ঘুমায়, আমি বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারি। ওই জন্যই মনে হয় বেশিরভাগ ব্লগ যেগুলো আছে বাড়িতে সব ঘরের ভেতরে, বাইরের মধ্যে, বাইরেতে নয়। এটা তো তারপর হ্যাঁ কেরিয়ার শুরু, তারপরে হ্যাঁ, তো এইভাবে আমরা ফার্স্ট আমাকে কাজ করা হয় গার্ড ছড়াতে। তারপরে কি জানি মানে হঠাৎ করে প্রথম দিন যখন যাচ্ছি জানি না কি করতে যাচ্ছি, আমি কীভাবে একা সব কিছু সামলাবো, ওখানে মা নেই বাবা নেই, যেখানে আমি কোনোদিন একদিন নিজে থেকে সব কিছু হয় আমি একটা ম্যাগি বানিয়ে খাওয়ার মতো সেইটুকু জিনিস আমি পারি, বাট তাও প্রথম 1 মাস খুবই প্রবলেম হয়েছে আমার। বাট আস্তে আস্তে সেখানে নতুন বন্ধু হলো, শায়কদের বাড়ি কাছাকাছি, সুকান্তের বাড়ি কাছাকাছি, নবনীতা, সবাই আমরা একসঙ্গে থাকতে সেটাও একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়, যে কোনো কিছু দুঃখ পেলেও তাদের সাপোর্ট পায়, আনন্দ পেলেও তাদের একসাথে মজা করি, করতে আমার সেটেল হয়ে যায় ওখানে আর কি। মানে এই জিনিসটা কষ্টটা পেতাম না। তারপরে ধরো গাঁটছড়া শেষ হয়ে যাওয়ার পর আবার কামিং ব্যাক টু ব্লগ। আচ্ছা, গাঁটছড়া চলাকালীন তখন ব্লগে সময় দিতে কিভাবে?
তখন এখন যেমন ফেসবুকে ফ্রিকুয়েন্টলি পার ডে ব্লগ করি, তখন আমাদের হয়তো 2 দিন ছাড়া ছাড়া একটা করে ব্লগ আসতো বা 3 দিন ছাড়া ছাড়া একটা করে ফেসবুকে ব্লগ আসতো, যেটা আমি আর শায়ক কলকাতা যদি থাকতাম তখন আমি শায়ক বা সব বন্ধুরা থাকলে তবেই একটা ব্লগ বানাতাম, কারণ নিজে থেকে একা একা কোনোদিন ব্লগ বানাইনি। দু একটা মনে হচ্ছে বিটিএস বানিয়েছিলাম আমি গাঁটছড়া, আর বাড়ি আসলে তখন মায়েরাকে নিয়ে ব্লগ বানাতাম। তো এখন একদম আবার ব্লগেতে, এবং মানে আমি শুধু কাজের কথাটা বলছি না, তার সঙ্গে বলতে এখন একদম পরিবারের সঙ্গে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি মানে যেহেতু এত দীর্ঘ সময় কাজ করেছো একটা ধারাবাহিকে, সে জায়গা থেকে দাঁড়িয়ে মানে তোমার কর্মক্ষেত্রের গ্ল্যামারটা তুমি দেখেছো, তোমাকে খুব বেশি পার্টিতে বা প্রোগ্রামে দেখতে পাওয়া যায়। আমি জানি না আমি এটা ঠিক করি কি ভুল করি। আমার প্রচুর মানুষ পার্টি করে, ক্লাবিং করে, পাবিং করে, আমার ভালো লাগে না জিনিসটা। আমি জানি আমি সব অ্যান্টি সোশ্যাল কি জানি না। আমার বন্ধুত্বটা তার সঙ্গে ভীষণ গল্প করি, বাট ওই পার্টিতে গিয়ে নতুন নতুন বন্ধু করব, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হবে, সেটা আমি হুট করে করতে পারি না। এমনি কোইন্সিডেন্টলি হয়তো দেখা হয়ে গেল কোনো কাজের সূত্রে এক জায়গায়, সেখানে যেমন আমার মেকআপ রুমে অনিন্দদা, গৌরবদার সঙ্গে তো কয়েক মাস, প্রথম 2-3 মাস ভালো করে কথাই বলিনি, বাট লাস্ট মোমেন্টে মানে লিটারেলি মানে যখন শেষ হয়ে যাবে লাস্ট দিন, যে কষ্টটা হচ্ছিল সেখান থেকে বুঝতে পারি যে এতদিন কাজ করে সেই একে অপরের প্রতি সে কেয়ার, একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহটা এতটাই গভীর হয়ে গেছিল যে ওদেরকে ফেলে আসি মনে হচ্ছে হ্যাঁ আমি সিংহরায় পরিবারকে ফেলে দিয়ে আসছি। তো পুরো সেই ফ্যামিলি, সেই মানুষের সঙ্গে একে অপরের যে ভালোবাসা, কানেকশন, সেই স্মৃতিগুলো সব পুরো মনে হচ্ছে যে আমি 30 বছর দেখানো হয়েছে একটা সিরিয়ালে, 30 বছর আমি কাটিয়েছি ওদের সঙ্গে, সেই পুরো জিনিসটা মাথার মধ্যে ছিল। তো সেইখান থেকে বেরোতে গেলে সত্যি কষ্ট হয়েছিল। এবং তোমার আর অনুষ্কা জুটিটাও প্রচন্ড রকম ভাবে অ্যাপ্রিশিয়েটেড। ওটা জুরি কতটা জানি না, বাট আমরা রিয়েল লাইফে ভীষণ ভালো বন্ধু। মানে আমরা যে হারে মজা করি, যে হারে একে অপরকে লেগ পুল করি, অন্যকে নিয়ে লেগ পুল করি, এটা আমি সত্যি খুব মিস করি। মানে এখনো ও নতুন কাজ করছে, একদিন বা 2 দিন ছাড়া ছাড়া ও আমাকে ফোন করে বা আমি ওকে ফোন করি, আমরা গল্প করি, ভীষণ মজা করি আমরা। তো গল্পের থেকেই আরেকখানা জিনিস মাথায় এলো, একটা কথা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, কেউ তার পক্ষে বলছে, কেউ তার বিপক্ষে বলছে, এবং যেহেতু তুমি নিজে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, নিজস্ব প্ল্যাটফর্ম নিয়ে, তাই প্রশ্নটা না করলেই নয়। সেটা হলো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের এবং মানে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ধরো, তাদের কত ফলোয়ার্স আছে সেটা দেখে বিভিন্ন ক্ষেত্রে তাদের অভিনেতা বা অভিনেত্রী হিসেবে কখনো লিড বা পার্শ্ব চরিত্রে নেওয়া হচ্ছে। কেউ সেটার পক্ষে বলছে, কেউ সেটার বিপক্ষে বলছে, তুমি কি বলবে এটা? দেখো, প্রত্যেক মানুষের চিন্তাধারা আলাদা, তারা কি মনে করে বা কি যুক্তিতে বলছে সেটা আমি জানি না, বাট আমি একটা জিনিস মানে মনে করি, একটা এত বড় ধরো একটা কত টাকার একটা বাজেটের একটা সিরিয়াল হয়, এত টাকা খরচা করে প্রডিউসার, সব কিছু সেট ফেট থেকে শুরু করে, সামান্য কারো 2 লাখ ফলোয়ার্স বা 3 লাখ ফলোয়ার্সের জন্য, বা সে যদি কাজটা একদম না পারে, তাকে কাজটা দিয়ে এত টাকা লোকসান কেন করবে? আমার মনে হয় না যে পুরোপুরি শুধু ফলোয়ার্স দেখে করা হয়। হ্যাঁ, এবার যদি কারো 5-6 মিলিয়ন হয় সেখানে আমি বলতে পারবো না। আমি যদি আমার দিকটা দেখতে হয়, যখন আমি গাঁটছড়া করি মানে শুরু করেছিলাম, তখন আমার কত ছিল 150 বা 200 কাছাকাছি ফলোয়ার্স। কারো যদি 2 লাখ ফলোয়ার্স হয়, তাকে এত বড় বাজেটের এত টাকা দিয়ে কেন কাজ করাবে তাকে দিয়ে? এটা মানে প্রডিউসার বা যারা এটা করছে পুরো টিম, আমার মনে হয় না তারা এতটা বোকা যে শুধুমাত্র ফলোয়ার্স দেখে তাকে কাজটা পুরোপুরি দিয়ে দেবে। মানে একটা মার্কেটিংয়ের জন্য থাকে অবশ্যই, যে মানুষ একে চেনে, এ কাজ করলে হয়তো দর্শক একে ভালোবাসবে, এই কাজটা হয়তো ভালো হবে, সেটা একটা দিক থাকে। বাট পুরোপুরি একজন যদি আমি প্রথমে যখন আমি যদি কুণাল চরিত্র বদলে কোনো নায়ক টিস করে মারছে বা ফাইটিং করছে, এরকম একটা ক্যারেক্টার হয়তো আমি করতেই পারতাম না ফার্স্ট টাইমে। আমি যখন ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসি, আমি কিছুই জানতাম না, মানে কিচ্ছু বলতে কিছুই জানতাম না। ঠিক আছে, আমি পুরোটাই শিখেছি। আমার ডিরেক্টর, আমার পুরো টিম এতটাই সাপোর্টিভ ছিল, তারা প্রত্যেকটা দিন আমি নতুন নতুন কিছু শিখতাম। তো শিখে আমি জানি না তোমাদেরকে কুণাল চরিত্র হিসেবে কতটা এন্টারটেন দিতে পেরেছি, বাট আমি নিজে খুব মজা করেছি, আর নিজে এটা ফিল করেছি যে প্রথম দিন রিয়াজ লাস্কার অ্যাজ আ কুণাল যেরকম ছিল, সেখানে একদম লাস্ট দিন মানে ডে অফ গাঁটছড়াতে রিয়াজ লাস্কার অ্যাজ আ কুণাল পুরো ডিফারেন্ট ছিল। সে পুরো জার্নির মধ্যে থেকে সে পুরো শিখেছে, নিজেকে আপগ্রেড করেছে। যে তোমার প্রচুর মানে অনুরাগীরা, তোমার প্রচুর ফ্যানেরা তোমাকে প্রচুর মিষ্টি মিষ্টি জিনিস তার উপহার দেয় তোমাকে, সেটা নিজস্ব জায়গায় ক্রিয়েট করে। কুণাল হিসেবে বেশি এই জিনিসটা পেয়েছে রিয়াজ, নাকি রিয়াজ হিসেবে বেশি মানে ভালোবাসা পেয়েছে? যেটা আমি ফিল করেছি, রিয়াজ লাস্কার হিসেবে মানুষ বেশি ভালোবাসা দিয়েছে। কারণ যেহেতু আমরা ফ্যামিলি ব্লগ করি, মানে এরকম কিছু না যে আমি একটা জিনিস লুকিয়ে রেখে দেখাচ্ছি, আমি পুরোটাই যেটা ন্যাচারালি ঘটে আমাদের সঙ্গে সেটাই ক্যামেরার সামনে তুলে ধরি। তো লোক সেখান থেকে সেই
সাধারণ জিনিসটা এত ভালো লেগেছে তাদের, সেই জন্যই বলতে গেলে সপ্তাহে 7 দিনে 3 থেকে 4 দিন তো কিছু না কিছু আসতেই থাকে মাহিরার জন্য, সবার জন্য। তো এত মানুষের থেকে যে ভালোবাসা পাই, তো আমার মনে হয় যে এটাই অ্যাচিভমেন্ট, এর থেকে বিশেষ কিছু আমার চাই না। আচ্ছা, এই অ্যাচিভমেন্টের জায়গা থেকে তুমি তো তোমার ভালোবাসার জায়গা থেকে করছো, কিন্তু কোন কন্টেন্টটা দেবো, কোন কন্টেন্ট মানুষ দেখবে, সেই না আমি 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 বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ, হয়তো আমি বলিনি কথাটা, যে হয়তো এই কন্টেন্টটা করলে তবেই চলবে, তবে বেশি ভিউ পাবো, আর বেশি ভিউ আসলে বেশি টাকা, এরকম ভেবে আমি কোনোদিনও কাজ করি না। যেটা ঘটে জাস্ট ন্যাচারাল সেটাই জাস্ট দেখাই। আজকে ধরো আমি জানি ব্লগটা খুব ব্যারম্যার করছে, ব্লগের মধ্যে বিশেষ কোনো চার্ম কিছু নেই, মজা লাগবে না লোকের, বাট এটাই যেহেতু ঘটছে আমি এইটুকুই দেখাবো, সেখানে তোমার 10,000 ভিউ আসুক, এইভাবে আমি করি। বেশি কন্টেন্টের জন্য তৈরি করে কিছু করব সেটা আমি করতে পারি না। বাড়িতে যে পোশাক, বাড়িতে নরমালি যে পোশাক পরে থাকি সেই পোশাকই আমার ব্লগ বানাই, হ্যাঁ, মানে যে তোমাদের আমরা ইমোশনগুলো খুব সূক্ষ্ম, সেটাও বোঝা যায়। যেহেতু কোনো কন্টেন্ট আমাদের থাকে না, রিয়া চাইলো দাদা চলো একটা ব্লগ, আমি একটা কথা আমরা যেটা করি সেটাই ব্লগ। আমি একটা কথা খুব বলতে মানে একটা কথা বলতে চাই আমি, যে আমি খুব অবাক হই মানুষ কত ভালোভাবে অবজার্ভ করেছে আমাদেরকে। যে সোয়ানা সেদিন কাঁদছিল, ঠিক আছে, কিছু কিছু কমেন্ট এসছে, কেন এত ভালো মেয়েকে কেন কাঁদাচ্ছ দাদা, এত কেন করছো দাদা, মানে সোয়ানার পক্ষ হিসাবে দাদাকে হয়তো ব্লেম করছে যে কেন কাঁদাচ্ছ। আবার এক পক্ষ মানুষ যারা রেগুলার ব্লগ দেখে, মানে আমি বুঝতে পারি যারা প্রত্যেক দিন দেখে, ওরা জানে যে দাদা ওকে কাঁদাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি মানে ওটা ওর অভিমান থেকে কাঁদছে, জোর করে কাঁদাচ্ছে না ওকে, সেটা ওরা বুঝতে পারছে। আমি ভীষণ অবাক লাগে যে মানুষ এতটা গভীরে গিয়ে আমাদেরকে অবজার্ভ করে আমাদেরকে বোঝে, আর ব্যাপারটা বুঝে যায়, নতুন করে বোঝাতে হয় না আর্টিফিশিয়ালি। তো এটা আমার ভীষণ ভাল লাগে। আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কথাটা বলছি যে আজকে যতটুকুই আমি পেয়েছি ফেম, সোয়ানা পেয়েছে, দাদাকে মানুষজন চিনেছে, সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। এবাড়িতে বউ হয়ে এলে, কিন্তু আজকে বহু মানুষের ঘরে ঘরে তুমি একটা মেয়ে হয়ে গেছো, তাদের নিজের ঘরের মেয়ে। কিরকম মানে তোমার চারপাশে বন্ধু থেকে শুরু করে রিলেটিভ বলো, তাদের থেকে মোটামুটি কি কি শুনতে পাও? না, প্রথম কথা তো আমি এই বাড়িতে এসেছি বউ হয়ে নয়, মেয়ে হয়ে। তো এবার বলতে গেলে আমি ঘরে ঘরে যেমন পৌঁছে গেছি ভাইয়ার জন্য, মানে যারা যারা বলে যে তোকে ফেসবুকে দেখি এরকম এরকম করি, আমার প্রচণ্ড ভালো লাগে যে এত দূরের মানুষ, এত মানে কাছের মানুষ আমাকে এত ভালোবাসে, যে বলছে তোকে আমি ফোনে দেখেছি, একে দেখেছি, আমার প্রচণ্ড তো আমার খুবই ভালো লাগে। এবার আরও তো অনেকে ভালোবাসা দেয়, সেগুলোও ভালো লাগে। তুমি যেহেতু নিজস্ব জীবনে যা ঘটে সেটাই খুব সিম্পলভাবে তুলে ধরো, যখন তুমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের কিছু দেখো তখন কি বুঝতে পারো যে কোনটা নকল, কোনটা বানানো? এটা আমার মনে হয় সমস্ত দর্শকরাই বুঝতে পারে কোনটা বানানো কোনটা বানানো নয়, কারণ যারা কন্টেন্ট দেখে, ইউটিউব দেখে, বর্তমান যুগে সবাই স্মার্ট, আলাদা করে কিছু বলার নেই কোনটা ন্যাচারাল। তা না হলে লোকজন এসে কমেন্টে লিখতো না আমাদের এখানে এসে যে আমরা খুব ভালো লাগে কারণ তুমি সব কিছু ন্যাচারাল রাখো। ওরা বুঝতে পারে, ওদের মধ্যে সেই শক্তিটা, ক্ষমতাটা রয়েছে, কোনটা ন্যাচারাল কোনটা আনন্যাচারাল বানানো, সেটা তারা বুঝে যায়। বেশ, তাহলে এইরকমভাবেই আপনারা রিয়াজকে, সুহানাকে, বুম্বাকে এবং তার সঙ্গে আপনাদের সকলের প্রিয় মাহিরাকে, সে আপাতত খেলছে, তাকে ভালোবাসতে থাকুন। তবে এবার একটা আমরা ছোট্ট ফ্যামিলি গেম খেলবো, তোমাদের তিনজনই যেহেতু আছে, মাহিরাকে আমরা, মাহিরা তো দুধ ভাত ঠিক আছে, এবং বলতে হবে কে এর মধ্যে কোনটা বেশি করে, কে বেশি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে, ভোরবেলা ঘুম থেকে উঠলে কে এক্সপার্ট ঘুম থেকে উঠায়। না, যদি চাই তাহলে উঠতে পারি, আর না চাইলে আমি 11টা পর্যন্ত ঘুমাতে পারি। আচ্ছা, ট্রেনে উঠলেই কে বেশি খাবার দাবারের জন্য বায়না করে? বায়না বলতে কি মানে এটা হোক, ঝালমুড়ি সেটাও খাবো, এটা কে করে? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। মাহিরাকে একটু দুষ্টুমি করে, মানে ওগুলো চায়, সেগুলো ট্রেনের মধ্যে দিতে আমাদের পছন্দ লাগে না, মানে ট্রেনের মধ্যে কী সব কেমন কী হবে জানি না, ওই জন্য দিতে ভালো লাগে না, তো ওই বেশি চায়। আচ্ছা, কে বেশি বার্গেনিং করতে পারে, মানে দরদাম করে জিনিসপত্র কে বেশি কিনতে পারে? কি গো বলো? আমি মোটামুটি করি, কিন্তু মানে বিশেষ মানে বেশিরভাগ তো শপিং মলে কেনাকাটা করা হয়, সেহেতু বার্গেনিংটার জিনিসটা ওখানে হয় না। আর ধর্মতলা বা কলকাতাতে গেলে নেওয়ার ইচ্ছা না থাকলে হয়তো 1000 বললো, 200 টাকা বললাম, দিল না দিল, হলো এরকম মেন্টালিটি। আমিও ভালো পারি, এটা বলো। রিয়া যে দামদার করতে পারি, কি বলছো? দামদার করতে পারি। আচ্ছা, কে বেশি নতুন, মানে কে বেশি সামনে কোনো সিনেমা বা কোনো কিছু এলে কার কাছে সেই খবরটা সবার আগে থাকে, এই সিনেমাটা আসছে দেখতে যাবো? এই যে আমি বাংলাদেশের নাটক ছাড়া দেখি না, আমি কলকাতা সিনেমা খুব একটা দেখি না। আমি দুটো জায়গাতেই দেখি, আর্ট ফিল্মটা দেখি, মানে আর্ট ফিল্ম বলতে পরমব্রত, হ্যাঁ, আবির চট্টোপাধ্যায়,
মানে এদের অভিনয় দেখতে বেশি পছন্দ করি। আর বাংলাদেশের নাটক তো কোনো কথা হবে না, আরফান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব আমার ফেভারিট। আচ্ছা, রান্না বানানো তো এক্সপার্ট আমি শুনে নিয়েছি শেফও। মাহিরাকে সামলাতে কে বেশি এক্সপার্ট? মাহিরাকে সবাই সবার মতো করে সামলায়। আচ্ছা, আমরা সবার প্রথম মাথায় আসে যে ওকে ও কি করলে শান্ত হয়ে চুপ করবে। তো আমার সঙ্গে এক অন্যরকম একটা খেলা, মানে যে জিনিসগুলো করে ওর সাথে সেই জিনিসগুলো করে না। আমার সঙ্গে আসলে কি করে যে ওই একটা ফানি ফেস দুজন মিলে বানাই সুন্দর করে, সেগুলো নিয়ে যে একটা অলরেডি একটা ব্লগ ছেড়েছিলাম না ওই স্ন্যাপচ্যাটে, বা আমার সঙ্গে থাকলে মানে আমি এমন এমন জিনিস, এটা ইংরেজি কি বল, সেটা ইংরেজি কি বল, ও সেই সময় পালিয়ে যায়। মানে কমফর্ট জোনটা ওর সঙ্গে আমার খুব কম, বিশেষ কিছু নেই। যদি ঘুরি ওকে নিয়ে তখন ঠিক আছে, আর না হলে যদি আমি যদি চুপচাপ বসে থাকি কোয়েশ্চেন করতেই থাকবো ওকে, আমি ও সেটা রেখে চলে যায়। আচ্ছা, কার সঙ্গে বক বক করতে যদি বসা হয়, কথা বলতে বসা হয়, সে আড্ডাটা শেষ করতে পারা যায় না? মানে কার সঙ্গে কার? হ্যাঁ, মানে তিনজনের মধ্যেই যে কেউ, ধরো একজন তিনজনের মধ্যে কারোর একটার সঙ্গে কেউ র্যান্ডম কেউ গল্প করতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, বাট দাদা খুব সুন্দর রসিয়ে গল্প করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তবে সুখে দুঃখে এইভাবেই থাকুক। তবে ভাইয়ের কোনো ছোটবেলার কীর্তি আছে কি? মানে রিয়াজের আমি রিয়াজের একখানা কীর্তি শুনে তারপর একটু মিষ্টি মুখ করবো। ইয়েস, বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে হয়তো চিন্তা করলো যে হয়তো 2 দিন এসে থাকবে, রিয়াজের অত্যাচার সেই দিনই বাড়ি চলে যেত। কিরকম মানে বেধারক কোন মানে অত্যাচারটা করেছে যেটা মানে নেওয়া যায় না? না, মারধর কোনোদিন হাত চলে এমন কোনো অদ্ভুত ওর দুষ্টামি বলতে কি ছিল, ওই জুতো ফেলে দেওয়া মানে ব্যাগ লুকিয়ে রাখা, পুকুরের মাঝখানে, সে পুকুরের মাঝখানে ফাঁসবে তার জুতো। লোকটার কি অবস্থা হতো বলো তো, যে এরকম বাড়ি। আরে আমি একটা মজার গল্প বলি। আমার মামিমা, মানে নতুন মামার বিয়ে হয়েছে, বিয়ের পরে 1-2 মাসের মধ্যে আর কি আমাদের বাড়িতে এসেছিল, মানে আমরা ইনভাইট করেছিলাম, নেমন্তন্ন করেছিলাম যে আসবে। তো মামিমা এসছে আমাদের বাড়িতে, আমি জানি না উইদাউট এনি রিজন, একটা ছোটোবেলায় সেই আমি দেখে এসেছি না বড় বড় যে স্টিলের টর্চগুলো হতো, এই বড় বড় উপরে কাঁচ দেওয়া থাকে, আবার ভেতরে বাল্ব থাকতো, সেই টর্চটা বাড়ি মাথায় ধাম করে মারি, আর লিটারেলি ওই কাঁচটা ভেঙে পড়ে যায়, আর উনি অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। তো আমি এই লেভেলের দুষ্টু ছিলাম। কিন্তু এই দুষ্টু ছেলেটার মধ্যে যে চেঞ্জ এসেছে সেটার নামই জীবন, এবং এই জীবনের পথ ধরে আমরা এখন কি করব? মিষ্টি মুখ করবো। ইয়েস, তাহলে আমাদের শেষ বাদে মিষ্টি মুখ দিয়েই আজকের এই আড্ডাটা শেষ হচ্ছে। আজকের এই হোম ট্যুর বলুন বা সাক্ষাৎকার বলুন কিংবা আমাদের এই পাত পেরে খাওয়া বলুন, সবটারই প্রায় শেষ পাতে আমরা এসে আমি তো ভীষণ আড্ডা দিয়েছি, ভীষণ মজা হয়েছে তোমরা এসছো এখানে। আমাদের নিজেদেরও খুব মজা হয়েছে, এবং আমাদের একটা ছোট্ট মানে ট্রিপ হয়ে গেছে এখানে আসাটা। না, এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল সিমাই। একদম, তো আমরা এটা সবাই মিলে খেতে চলেছি, খেতে চলেছি। একটা লাস্ট প্রশ্ন করো, ওই যেরকম আমি একটা এক্ষুনি দিলাম, সেটা হলো ওই যে খেতে গিয়ে বললাম খাতে, বা এরকম যখন ব্লগের ক্ষেত্রে কোনো একটা ভুল উচ্চারণ হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে হাউ ডু ইউ ম্যানেজ দিস? আমি ম্যানেজ করি না বা এডিট করি না। আমার প্রচুর ব্লগ দেখলে প্রত্যেকটা ব্লগের মধ্যে একটা না একটা ভুল ভাল উচ্চারণ থাকে। আমার মনে হয় এটাই যে এটা তো সিরিয়াল বা সিনেমা চলছে না যে কাট বলে নতুন করে রিটেক নেব, এটা নর্মালি ব্লগ ভাই, হতেই পারে কথা বলার মাঝখানে ভুল উচ্চারণ চলে। তাহলে ইন্টারভিউতে তো ভুল হতেই পারে, বলো? হ্যাঁ, একদমই তাই। কে বলছে এটা ভুল? ঠিক আছে, তাহলে ওটাই দেখে মানুষ বেশি এনজয় করে। চলো বন্ধুগণ, এই বন্ধুগণটা আমি কেন বলি বলো তো, আমি প্রত্যেক ব্লগে বলে অভ্যস্ত, বন্ধুগণই বলি, আমি সবাইকে বন্ধুই বলি। বাট আজকে যতটুকুই পাওয়া, যতটুকুই আছে, সব কিছু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা ছাড়া না রিয়া সালাস্কার হতে পারতো, আর না সোয়ানা বুম্বা এত ভালোবাসা পেতো, কোনো কিছুই পসিবল ছিল না। তাই সবশেষে একটা কথাই বলবো, তোমার থেকে একটাই আমার চাওয়া, যেইভাবে ভালোবাসা দিতে থাকো আমাদেরকে, পাশে থাকো, এটাই আর কি। তোমরা কিছু বলতে চাও? 8 লাখ কমপ্লিট করে দাও। 8 লাখে এবার নিজের ফেসবুকের প্রমোশন করছে। সিটি সিনেমার সঙ্গে আমি আগে অনেক ইন্টারভিউ দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে মানুষগুলোকে, আমি কি বলবো তো জানি না, মানুষগুলোকে আমার ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই চোখ রাখো সিটি সিনেমা, দারুণ ইন্টারভিউ, আমি নিজে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখি লোকের কি হচ্ছে না হচ্ছে, তো সব খবর এখানে পাবে, তো চোখ রাখো সিটি সিনেমা। চলো টাটা। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।